তিতুমিরের নাম আমরা মোটামুটি সবাই জানি। নানান গল্প কথা প্রচলিত আছে সেই ব্যক্তির নামে। বিশেষভাবে গত বাম আমলে তিতুমিরকে হিরো সাজানোর একটা প্রবণতা লক্ষ্য করা যায়। ইতিহাসের বইতেও সেইভাবে গল্প লেখা হয় ইত্যাদি। কিন্তু যাকে আমরা বীর তিতুমির বলে চিনি, তিনি আসলে কি ছিলেন? তিনি কি সত্যিই কোনো ব্রিটিশ বিরোধী বিপ্লবী ছিলেন, নাকি ইতিহাসের পাতায় লুকিয়ে রাখা হয়েছে এক ভয়ঙ্কর সাম্প্রদায়িক সত্যকে? আজ আমরা জানবো তিতুমিরের বাঁশের কেল্লার সেই অন্ধকার অধ্যায়, যা আপনার পাঠ্যপুস্তকের ধারণাকে চিরতরে বদলে দেবে। ইতিহাসের এই অজানা সত্যটি শোনার আগে একটা প্রশ্ন: আপনার কি মনে হয় আমাদের স্কুল কলেজে সঠিক ইতিহাস পড়ানো হয়? আপনার মূল্যবান মতামত ভিডিও শুরুতেই কমেন্ট বক্সে জানান এবং সত্য প্রচারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। সাল 1822। মক্কায় হজ করতে গিয়ে তিতুমির পরিচিত হন কট্টরপন্থী ওয়াহাবি নেতা সৈয়দ আহমেদ বেরেলির সাথে। তিনি চেয়েছিলেন বাংলার মুসলমানদের আরবদের মতো পোশাক, দাড়ি এবং খাদ্যাভ্যাসে বাধ্য করতে। 1827 সালের বাংলার সেই দিনগুলোর কথা শুনুন। গ্রামগুলোতে গেলে আপনি আলাদা করতে পারতেন না কে মুসলিম আর কে হিন্দু। খাদ্যাভ্যাস থেকে পোশাক সবই ছিল এক। ধুতি পরা, পীর দরগায় মানত করা আর লোকাচারে মিলেমিশে থাকা একটা সমাজ। ঠিক এই সময়ই মক্কা থেকে হজ করে ফিরলেন তিতুমির। তবে তিনি একা ফেরেননি, সাথে নিয়ে এলেন সৈয়দ আহমেদ বেরেলির কট্টর ওয়াহাবি মতাদর্শ। তার চোখে বাংলার এই মিশ্র সংস্কৃতি ছিল ঘোরতর অপরাধ বা শিরক বা বিদআত। শুরু হলো শুদ্ধি অভিযানের নামে মৌলবাদী প্রচার। বাংলার মুসলমানদের খোল নলচে বদলে দিতে তিনি নির্দেশ দিলেন, আরবি নাম রাখতে হবে, ধুতি ছেড়ে আরবদের মতো জব্বা আর টুপি পরতে হবে, লম্বা দাড়ি রাখা বাধ্যতামূলক করতে হবে। এখানে ইতিহাসের এক বড় বিতর্ক মাথাচাড়া দেয়। অনেক ইতিহাসবিদ দাবি করেন দাড়ি রাখার জন্য জমিদাররা কর ধার্য করেছিলেন, কিন্তু ঘটনার অন্য পিঠ বলছে এই হঠাৎ বদলে যাওয়া জীবনযাত্রা এবং কট্টরপন্থা স্থানীয় সামাজিক ভারসাম্যকে নষ্ট করে দিয়েছিল। বিবাদের আগুন প্রথম জ্বলে ওঠে তারগানিয়া গ্রামে। সেখানে সিয়াদের মহরম অনুষ্ঠানে তিতুমিরের অনুসারীরা বাধা দেয় এবং স্থানীয় মুসলিমদের আস্থার জায়গা দরগায় আঘাত করে, কারণ তিতুমির ছিলেন শিয়া বিরোধী। জানা যায় এরপরে স্থানীয় মুসলমানরাই তখন তিতুমিরের এই উগ্রতার বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে নালিশ নিয়ে যান জমিদার রাজনারায়ণের কাছে। শুরু হয় তিতুমিরের সাথে হিন্দু জমিদারদের বিবাদ। জমিদারের সাথে শুরু হওয়া এই বিবাদ দমাতে যখন ইংরেজ সরকার ও আদালত হস্তক্ষেপ করে, তখন তিতুমির বুঝতে পারেন তিনি চারপাশ থেকে শত্রুতে ঘেরা। প্রথমে রাজনারায়ণ, এরপর কৃষ্ণদেব রায়, কালী প্রসন্ন মুখোপাধ্যায় এবং দেবনাথ রায়ের মতো শক্তিশালী জমিদাররা একজোট হন তিতুমিরের বিরুদ্ধে। এই ডামাডোলের মাঝেই তিতুমিরের মাথায় এক উচ্চাভিলাষী চিন্তা খেলে গেল। তিনি নিজেকে বাদশাহ হিসেবে ঘোষণা করলেন। কিন্তু বাদশাহ হতে গেলে তো রাজধানী আর দুর্গ চাই। বাঁশের কেল্লা, নারকেল বেড়িয়ার তৈজমুদ্দিন বিশ্বাসের জমিতে বাঁশ আর কাদা দিয়ে তৈরি হলো এক অদ্ভুত কাঠামো, ইতিহাসে যা বাঁশের কেল্লা নামে পরিচিত। এই কেল্লা থেকেই তিতুমির 24 পরগনা, নদিয়া ও ফরিদপুরের এক বিস্তীর্ণ এলাকার বাদশাহ বলে নিজেকে ঘোষণা করলেন। তিনি নিজেকে বাদশাহ এবং তার ভাগ্নে গোলাম মাসুমকে প্রধান সেনাপতি নিযুক্ত করে সরাসরি জেহাদ ঘোষণা করেন। তিতুমিরের এই বাদশাহী স্বপ্ন আর মাটির দেওয়াল, বাঁশের কেল্লায় সেদিন ছড়িয়েছিল সাম্প্রদায়িক হিংসা, যা কখনো স্বীকার করেন না বামপন্থীরা। 1831 সালের 6 নভেম্বর দিনটা ছিল ভাইফোঁটা। যখন বাংলার ঘরে ঘরে উৎসবের আমেজ, ঠিক তখনই এক শান্ত জনপদ কেঁপে উঠেছিল রক্তক্ষয়ী তাণ্ডবে। যাকে আমরা বীর তিতুমির বলে জানি, তার তলোয়ার কি সেদিন সত্যি ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে উঠেছিল, নাকি লক্ষ্য ছিল সম্পূর্ণ আলাদা? চলুন শুনি ইতিহাসের সেই ভয়াবহ দিনটির কথা। বাংলায় তখন শরতের শেষ, উৎসবের ঋতু, কিন্তু 24 পরগনার পুরার বাজার এলাকায় সেদিন নেমে এসেছিল শ্মশানের নীরবতা। তিতুমিরের অনুসারীরা যখন এলাকাটি আক্রমণ করে, তাদের প্রধান লক্ষ্য ছিল স্থানীয় হিন্দু সমাজ এবং তাদের ধর্মীয় বিশ্বাস। ভাইফোঁটার সেই পবিত্র দিনে বাজার থেকে একটা গরু ছিনিয়ে নিয়ে আসা হয়, তারপর সেটাকে জবাই করা হয়।
শুধুমাত্র হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে চরম আঘাত আনতে এই নক্কারজনক কাজ সেদিন করা হয়েছিল। কিন্তু তাণ্ডব সেখানেই থেমে থাকেনি। গ্রামের বয়োজ্যেষ্ঠ পরম শ্রদ্ধেয় ব্রাহ্মণ গোকুলচন্দ্র ভট্টাচার্য স্নান করতে যাচ্ছিলেন। তিতুমিরের জেহাদি বাহিনী এই বৃদ্ধকে পথেই আটকায়। এরপর জনসমক্ষে তাকে নির্মমভাবে পিটিয়ে আধমরা করে এবং প্রকাশ্যেই জবাই করা হয়। এই লড়াই কি আদৌ জমিদারদের বিরুদ্ধে ছিল, নাকি এর উদ্দেশ্য ছিল ইসলামী মৌলবাদকে প্রতিষ্ঠা করা? তিতুমিরের জেহাদি বাহিনী সেদিন স্থানীয় লাখন দেব, মোহন সাহা এবং গোলকচন্দ্র সাহার মতো বহু সাধারণ মানুষের ঘর বাড়ি ও দোকান লুট করে তাদেরকে সর্বশান্ত করে ছেড়ে দিয়েছিল। বীরত্বের আবরণে ঢাকা এই সাম্প্রদায়িক তাণ্ডবের কথা আধুনিক ইতিহাসে প্রায় মুছে দেওয়া হয়েছে। তিতুমিরের আন্দোলনকে স্রেফ শোষিত কৃষকের জয়গান বললে সত্যের অপলাপ হয়। এটা ছিল মূলত ওয়াহাবি মতাদর্শ ভিত্তিক একটা ধর্মীয় উত্থান, যার শিকার হয়েছিলেন এই অঞ্চলের সাধারণ হিন্দু ও মুসলিম সমাজ। লাখন দেব বা মোহন সাহাদের হাহাকার সেই ইতিহাসেরই এক রক্তাক্ত সাক্ষী। জানা যায় তিতুমির বাহিনীর এইসব অত্যাচার বন্ধ করতে বসিরহাট থানার তৎকালীন দারোগা রামরাম চক্রবর্তী তিতুমিরের বিরুদ্ধে অ্যাকশনে গেলে তিতুমির তাকে ধরে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার নির্দেশ দেন। তিনি তৎক্ষণাৎ সেই প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলে তিতুমিরের নির্দেশে প্রধান সেনাপতি গোলাম মাসুন দারোগা রামরাম চক্রবর্তীকে কেল্লার বাইরে মাঠে নিয়ে গিয়ে হত্যা করেন। সেদিনই লুট করা হয় অসংখ্য হিন্দু বাড়ি, বেশ কজন হিন্দুকে বিবস্ত্র করে মারধর করা হয় বলেও অভিযোগ। এইসব ঘটনার উল্লেখ রয়েছে 1831 খ্রিস্টাব্দের 16ই নভেম্বরের ইন্ডিয়া গেজেটে কেলভিনের করা এক রিপোর্টের 23 নম্বর অনুচ্ছেদে। তিতুমিরের এইসব সাম্প্রদায়িক কর্মকাণ্ড দমনে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয় ইংরেজ সরকার। সম্মিলিত ইংরেজ বাহিনীর গোলার আঘাতে ধ্বংস হয় তিতুমিরের বাঁশের কেল্লা। 40 জেহাদি সহ মারা যায় তিতুমির। দিনটা ছিল 1831 খ্রিস্টাব্দের 19শে নভেম্বর। তিতুমিরের এই সাম্প্রদায়িক হিংসাকে লুকিয়ে রেখেছে বামপন্থীরা। তিতুমিরকে মহানায়ক বানাতে গিয়ে প্রকৃত অত্যাচারিতদের কথা ধামাচাপা দেওয়া হয়েছে। তিতুমিরের বিরুদ্ধে অভিযান ছিল নিছকই আইন শৃঙ্খলার প্রশ্নে। কেমন লাগলো আজকের প্রতিবেদন জানান আমাদের কমেন্ট করে। আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।